ধরুন আপনাকে একটি আইন অথবা একটি থিসিস লিখতে হবে। এ তো অনেক কাজ। ঠিক তখনই আপনার মনে হলো আমি এটি যেভাবে লিখব কৃত্রিম বুদ্ধিমত্তা কি তার চেয়েও ভালো লিখবে। আজকের শিফটে আরও থাকছে কেন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবারদের একজন তার নতুন ভিডিও পোস্ট করার জন্য এক্স বা সাবেক টুইটারের দিকে ঝুঁকছেন। ইলন মাস্ক কি এক্সকে টিকটকের নতুন ভার্সনে পরিণত করতে চান? বিষয়টি খুব বিব্রতকর হলেও সত্য যে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি নগ্ন ছবি দিয়ে ভর্তি আমাদের অনলাইন দুনিয়া। বিষয়টি বেআইনি হলেও একে অন্যকে বুলি বা নিপীড়ন করতে শিশুরা এই পদ্ধতি ব্যবহার করছে। আজকের আলোচনায় থাকছে প্রযুক্তি জগতের এই বিষয়গুলো। আপনার প্রিয় নির্মাতাদের ভিডিও দেখতে এখন থেকে কি এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন? বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবারদের একজন মিস্টার বিস্ট জানুয়ারিতে প্রথমবারের মতো ইউটিউবের বদলে এক্সে একটি ভিডিও পোস্ট করেন। তিনি ছাড়াও বড় বড় কিছু ভিডিও নির্মাতাকে ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ছেড়ে দিতে দেখা গেছে। ইলন মাস্ক কি তাদেরকে এক্সে টেনে আনতে পারবেন সম্পূর্ণ ন্যায় নীতি অনুসরণ করে? প্রযুক্তি খাতের এই বিলিয়নিয়ারের পরিকল্পনা হলো ভিডিও প্রকাশে গুরুত্ব দিয়ে এক্সকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করা যেখানে সবকিছু করা যাবে, এবং এর জন্য এমন নির্মাতাদের দরকার যারা এই প্ল্যাটফর্মটিতে সত্যিকার অর্থেই ভিডিও পোস্ট করতে থাকবেন। তবে কিছুদিন আগেও এই পরিকল্পনায় ভরসা করতে পারছিলেন না মিস্টার বিস্ট। তিনি বলেছিলেন এই প্ল্যাটফর্ম থেকে তিনি যা আয় করতে পারবেন ভিডিওগুলো বানাতে এর চেয়ে বেশি খরচ পড়ে। তবে আয়ের ব্যাপারটি পরিবর্তন হলে তিনি এই প্ল্যাটফর্মটি পরীক্ষা করে দেখার ইচ্ছা প্রকাশ করেন। প্ল্যাটফর্মের অর্থনৈতিক বিষয়টিও কিন্তু এখন বদলেছে। এক্সে তার প্রথম ভিডিওর 160 মিলিয়ন ভিউ হয়েছে, যেখান থেকে তিনি 2,30,000 ইউরোর মতো আয় করেছেন। কিন্তু অনেকেই মনে করছেন বিষয়টি খুব স্বাভাবিকভাবে হয়েছে এমন নয়। কেউ কেউ সন্দেহ করেন ভিডিওটিকে সবার ফিডে পৌঁছে দিতে পর্দার পেছনের কলকাঠি নেড়েছেন মাস্ক। এমনকি মিস্টার বিস্ট নিজেই বলেছেন বিজ্ঞাপনদাতারা এই ভিডিওতে অনেক বেশি বিজ্ঞাপন দিয়েছেন, যেটি তারা অন্য ক্ষেত্রে করেন না, কারণ তাদের মনে হয়েছে এই ভিডিওটি ভালো চলবে। তবে এক্সকে ভিডিও প্ল্যাটফর্ম বানানোর জন্য ইলন মাস্ক এখন পর্যন্ত যেসব চেষ্টা করেছেন তার চেয়ে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদেরকে এক্সে নিয়ে আসার চেষ্টাটি অনেক ভালো। গত বছর তিনি ব্যবহারকারীদের প্ল্যাটফর্মটিতে 2 ঘন্টার ভিডিও পোস্ট করার সুযোগ করে দেন, এবং এর ফলে এক্সের সর্বত্র পাইরেট করা চলচ্চিত্রে ভরে যায়। কিন্তু একটা যথাযথ ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মাস্ককে কি করতে হবে চলুন দেখে নেই। এই প্রতিযোগিতা কি ভালোভাবে কাজ করছে, আর এই ক্ষেত্রে কি ধরনের সংগ্রাম হচ্ছে? ব্যবহারকারীরা ছোট এবং চটকদার ভার্টিক্যাল ভিডিও পছন্দ করেন। খবর খোঁজা, টিউটোরিয়াল, পণ্যের রিভিউ বা রেসিপি দেখার জন্য জেনজিদের পছন্দ হলো টিকটক। টিকটকের উত্থান দেখে অন্য প্ল্যাটফর্মগুলো এর সফল ফিচারগুলোকে নকল করার চেষ্টা করেছে। ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস তার একটি উদাহরণ। দুটো প্রচেষ্টাই সফল হয়েছে। যেমন 2023 সালের শেষ নাগাদ পর্যন্ত সময় দেখা গেছে ইউটিউবের সবচেয়ে বেশি দেখা চ্যানেলগুলোর 75 ভাগই মূলত শর্টস। তাই এক্সে এর জন্যও সফলতার উপায় হওয়ার কথা ছিল ভার্টিক্যাল। কিন্তু নির্মাতারা এই ধরনের ভিডিও দিয়ে খুব বেশি অর্থ আয় করতে পারছেন না। ছোট ভিডিওর সমস্যা হলো এগুলো থেকে বেশি অর্থ আয় করা যায় না। এর পেছনে কারণটাও অতি সাধারণ। ভিডিও যত বড় হয় প্ল্যাটফর্মগুলো সেখানে তত বেশি বিজ্ঞাপন যুক্ত করতে পারে। তুলনা করলে দেখা যায় নির্মাতারা কোনো টিকটক অথবা ইউটিউব শর্টস থেকে প্রতি 1000 ভিউ বাবদ 1 থেকে 6 সেন্ট পর্যন্ত আয় করেন, কিন্তু লম্বা একটি ইউটিউব ভিডিও থেকে তারা প্রতি 1000 ভিউ বাবদ 1 থেকে 29 ইউরো পর্যন্ত আয় করতে পারেন। যেসব নির্মাতা নিজেদের আয় প্রকাশ করেছেন তাদের কাছ থেকেই এমন তথ্য জানা গেছে। অবশ্য আপনি বলতে পারেন যে এরপরও এক্সের উচিত ভার্টিক্যাল কন্টেন্টের ওপর মনোযোগ দেয়া, কারণ সেগুলোতেই ভিউ বেশি হয়। কিন্তু মনে রাখবেন, নির্মাতারা বেশি অর্থ পেলে তারা আমাদের জন্য আরও ভালো মানের কন্টেন্ট বানাবে। আচ্ছা, তাহলে বড় ভিডিওতে কি এক্সের মনোযোগ দেওয়া উচিত, নাকি ভিডিওর নতুন কোনো ফরম্যাট নিয়ে আসা সম্ভব? এক্স কি স্ট্রিমিং শুরু করতে যাচ্ছে? মহামারীর সময় লাইভ স্ট্রিম বা সরাসরি সম্প্রচার বিষয়টি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এর ফলে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটক প্রত্যেকেই নিজেদের লাইভ স্ট্রিমিং সেবা উন্নত করার মাধ্যমে এই ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে নেয়। ইলন মাস্ক এই বিষয়টিও লক্ষ্য করেন এবং সম্প্রতি এক্সে প্রথমবারের মতো নিজে একটি লাইভ স্ট্রিম করেন। লাইভ স্ট্রিমে তাকে একটি ভিডিও গেম খেলতে দেখা গেছে। ইলন মাস্কের স্ট্রিমারদেরকে নিজের প্ল্যাটফর্মে নিয়ে আসার এখনই হতে পারে সেরা সময়।
নয়, কারণ সরাসরি সম্প্রচারের সেরা প্ল্যাটফর্ম টুইচের একের পর এক নেয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে স্ট্রিমাররা নতুন বিকল্প খুঁজছেন। টুইচের বড় বড় স্ট্রিমারদের কেউ কেউ অন্য প্ল্যাটফর্মগুলো থেকে মিলিয়ন মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছেন। বিনিময়ে তাদেরকে ওই প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করার জন্য বলা হচ্ছে। এমন প্রস্তাব তারা গ্রহণ করেছেন বলেও খবর শোনা যায়। আর ইলন মাস্কের একটি জিনিসের কোনো অভাব নেই, আর তা হলো অর্থ। একটি সতর্ক বার্তা, এখন আমরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো অল্প বয়সীদের নকল নগ্ন ছবি নিয়ে কথা বলবো। আপনাদের কারো কারোর জন্য বিষয়টি বিব্রতকর হতে পারে। এআই দিয়ে বানানো শিশুদের নিপীড়নমূলক ছবি দিয়ে অনলাইন দুনিয়া ভর্তি। কিছুদিন আগে যুক্তরাজ্য ও স্পেনের অনেক কিশোর কিশোরী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সহপাঠীদের নগ্ন ছবি তৈরি করত এবং এটি করা হতো বুলি করার জন্য। কিন্তু সবার আগে প্রশ্ন হলো, এমন ডিপফেক তৈরি করা কিভাবে সম্ভব? নিজেকে এবং নিজের সন্তানকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন? শোষণমূলক ডিপফেক। প্রথমত, পর্নের ডিপফেকের ভুক্তভোগী হয় তারকারা। কিন্তু এই প্রযুক্তির প্রসার এবং এর ব্যবহার আরও সহজ হয়ে যাওয়ায় সমস্যাটি ক্রমশই বাড়ছে। গবেষণায় দেখা গেছে ভুক্তভোগীদের 90% নারী, এবং এটি একটি দুঃখজনক পরিসংখ্যান। কিন্তু এমনটাই যে হবে তা আগে থেকেই জানা ছিল। তো ব্রিটেন ও স্পেনের ওই স্কুলগুলোতে আসলে কি ঘটেছিল? যুক্তরাজ্যের বিদ্যালয়গুলো জানিয়েছে শিক্ষার্থীরা এআই দিয়ে তৈরি ডিপফেক ব্যবহার করে সহপাঠীদের বুলি করছিল। শিশুদের সম্পূর্ণ জামাকাপড় পরা ছবি দিয়ে এসব ইমেজ তৈরি করা হয় এবং এসব ছবির অধিকাংশই নেওয়া হয়েছে মেয়েদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকেই। এরপর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম ব্যবহার করে সেখান থেকে জামাকাপড় ছাড়া ভার্চুয়াল ছবি তৈরি করা হয়। এমন ছবি তৈরি এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে এগুলো ছড়িয়েছে এমন অন্তত 11 জন স্থানীয় বালককে শনাক্ত করে পুলিশ। এই ধরনের ঘটনা শুধু স্পেন বা যুক্তরাজ্যে সীমাবদ্ধ নয়, তা বিশ্বের যে কোনো স্থানেই ঘটতে পারে, এবং তা ঘটতে পারে শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি সবার সাথেই। বিষয়টি নানাভাবেই বিব্রতকর এবং এটি একটি অপরাধ। যুক্তরাজ্য বা স্পেনের শিশুরা হয়তো এটি নিয়ে সচেতন নয়। এআই ব্যবহার করে বা অন্য কোনোভাবে শিশুদের নগ্ন ছবি তৈরি করা এবং তা প্রকাশ করা ওই দেশগুলোতে অপরাধ। আইনের ভাষায় বললে আমরা আসলে কথা বলছি শিশুদের ওপর যৌন নিপীড়নের বিষয় নিয়ে। এই ধরনের কোনো কিছু তৈরি করা, সংগ্রহে রাখা বা বিতরণ করা অনেক দেশেই বেআইনি। এই ছবিগুলো বাস্তব নয় বলে এটি যে শাস্তিযোগ্য অপরাধ হবে বিষয়টি মোটেই এমন নয়। উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়ার কথা বলা যায়। সেখানে এক পুরুষ এআই ব্যবহার করে শিশুদের 300টি আপত্তিকর ছবি তৈরি করে। 2023 সালের সেপ্টেম্বর মাসে তাকে 2.5 বছরের জন্য জেলে পাঠানো হয়। এমনকি কার্টুন বা অন্যান্য অবাস্তব চিত্রায়নও অনেক দেশে অপরাধ বলে গণ্য হয়। এগুলো বানানো খুবই সহজ। এআই দিয়ে বাস্তব ছবির মতো কন্টেন্ট বানানো মাত্র কয়েকটি ক্লিকের ব্যাপার। স্পেনের কিশোরেরা এমন একটি সফটওয়্যার ব্যবহার করেছিল যা কিনা এআই দিয়ে যে কোনো মেয়েকে নগ্ন করতে পারে এমন কাজ করে। সফটওয়্যারটির দাবি তাদের নীতিমালায় বয়স যাচাই করা এবং সম্মতি নেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত আছে, কিন্তু কাজের বেলায় সেসব নীতিমালা মানা হয় না। সমস্যাটি দ্রুতই বাড়ছে। এআই দিয়ে তৈরি আরও অনেক শিশু নিপীড়নের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্যের অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন বলছে এসব জিনিসের কারণে ইন্টারনেট ব্যবহার অসহনীয় বিষয়ে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটি কেন বড় একটি সমস্যা তার 3টি কারণ রয়েছে। একটি হলো এআই দিয়ে তৈরি শিশুদের নিপীড়নমূলক ছবিগুলো বাস্তব শিশুদের উপর নিপীড়নকে একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করতে পারে। দ্বিতীয়, এর ফলে পুলিশের কাজ আরও কঠিন হতে পারে, কারণ তাতে বাস্তবে কোনো শিশু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিনা তা নির্ণয় করতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হবে। 3, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শিশু নিপীড়নের ছবি বাস্তব জীবনে শিশুদের ঝুঁকি বাড়াতে পারে, কারণ এর ফলে পেডোফাইলরা উৎসাহিত হয় এবং গ্রুমিং সহজ হয়। এমন পরিস্থিতিতে আপনি কিভাবে নিজেকে এবং আপনার সন্তানকে সুরক্ষিত রাখবেন? একটি খারাপ সংবাদ দিয়ে শুরু করি। স্পেনের ঘটনাটি থেকে দেখা যায় যে কোনো ছবি ব্যবহার করে ডিপফেক পর্ন বানানো যায়। নিজে সতর্ক থাকুন এবং আপনার সন্তানকে জানান যে এই ধরনের প্রযুক্তির অস্তিত্ব রয়েছে। এই ধরনের ঘটনা আপনার বা আপনার শিশুর সাথে ঘটতে পারে এই বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকুন, এবং সত্যি যদি এমন কিছু ঘটে থাকে তাহলে পুলিশকে জানান।
এই ছবি এআই দিয়ে বানানো নাকি বাস্তব সেটি বিষয় নয়, বরং যে ব্যক্তি এই ধরনের ছবি শেয়ার করছেন তিনি পৃথিবীর অনেক দেশের আইনেই অপরাধী হিসেবে গণ্য। আমার মনে হয় জেনারেটিভ এআই এর ওপর আমাদের আরও নিয়ন্ত্রণ দরকার। যেসব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি বানানোর সফটওয়্যার বাজারজাত করে তাদের এমন অনেক সেফগার্ড রাখা উচিত যেন কারো সম্মতি ছাড়া তার ভার্চুয়াল নগ্ন ছবি বানানো সম্ভব না হয়। 2023 সালের অক্টোবরে ব্রাজিলে চ্যাটজিপিটির লেখা একটি আইন কার্যকর হয়। আইনের খসড়া লেখাটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিষয়টা কি ভালো হলো? চেক রিপাবলিকের রাজধানী প্রাগে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় মনে করছে বর্তমানে ব্যাচেলর থিসিস লেখা অহেতুক একটি বিষয়। কারণ হলো এগুলো শিক্ষার্থীরা এআই ব্যবহার করে লিখছেন কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নয়। এআই যদি আমাদের মতো বা আমাদের চেয়ে ভালো লিখতে পারে তাহলে তার মানে কি দাঁড়ায়? ব্রাজিল আইন লিখছে এআই। চুরি হয়ে যাওয়া পানির মিটার পরিবর্তন করার জন্য করদাতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করা উচিত নয়। ব্রাজিলের শহর পোর্তো অ্যালেগ্রেতে কার্যকর হওয়া নতুন একটি আইনের সারমর্ম হলো এটি। এখন পর্যন্ত এতে বিশেষ কিছু নেই, তবে যে খসড়াটি শেষ পর্যন্ত আইনে পরিণত হয়েছে তার 100 ভাগই এআই দিয়ে লেখা। কাউন্সিলের এক ব্যক্তি আইনের খসড়াটি জমা দেন, কিন্তু খসড়াটি যে চ্যাটজিপিটি দিয়ে লেখা হয়েছিল সেটি তিনি তার সহকর্মীদের জানাননি। খসড়াটির কোনো পরিবর্তন ছাড়াই আইনটি কার্যকর করা হয়। আইনটি কোথা থেকে এসেছে তা সম্পর্কে পোর্তো অ্যালেগ্রের মেয়র কেবল তখনই জানতে পারলেন যখন কাউন্সিলের ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অর্জন ফলাও করে প্রচার করছিলেন। আইন প্রণেতাদের এআই ব্যবহারের বিশ্বজুড়ে এমন আরও অনেক উদাহরণ আছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এক ডেমোক্র্যাট সিনেটর চ্যাটজিপিটি সহ অন্যান্য এআই নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রণীত একটি আইন লেখার সময় নিজেই চ্যাটজিপিটির দ্বারস্থ হয়েছিলেন। এআই কি আমাদের চেয়েও ভালো আইন লিখতে পারে? আইন বিশেষজ্ঞরা সেই সম্ভাবনা অন্তত দেখতে পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড ল স্কুল বলছে ইন্টারনেট আবিষ্কারের ফলে সমাজে যেই পরিবর্তন এসেছে চ্যাটজিপিটি হয়তো তার চেয়েও বেশি পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য অসুবিধাগুলো সম্পর্কেও সতর্ক করে দিয়েছে হার্ভার্ড। চ্যাটজিপিটি হয়তো আইনের সূক্ষ্ম বিষয়গুলো পুরোপুরি ধরতে পারবে না। যেসব পরিস্থিতিতে গভীর আইনি বিশ্লেষণ প্রয়োজন সেসব পরিস্থিতিতে চ্যাটজিপিটির ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। কিন্তু তবুও এটি জনপ্রিয়। বাজারে আসার 1 বছর পর চ্যাটজিপিটিতে প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 180 মিলিয়ন এবং এটি ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া অ্যাপগুলোর একটি। মনে হচ্ছে চ্যাটজিপিটির আগমনের কারণে আমাদের অনেকের লেখালেখির ধরন এরই মাঝে পাল্টে গেছে, আর তা শুধু আইন বিষয়ক লেখালেখির ক্ষেত্রে নয়, একাডেমিক লেখালেখির ক্ষেত্রেও। আপনার ব্যাচেলর থিসিস লিখে দিচ্ছে এআই। আপনি যদি চ্যাটজিপিটি দিয়ে ব্যাচেলর থিসিস লিখে গুগল করেন তাহলে কিভাবে চ্যাটজিপিটি সহ অন্যান্য এআই টুল ব্যবহার করে বৈজ্ঞানিক পেপার লেখা যায় সেই বিষয়ে অনেক তথ্য পাবেন। অবশ্য আমি কিন্তু কথা বলছি না যে আপনার তা করা উচিত। কিছু বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো কোন লেখাটুকু এআই দিয়ে লেখা হয়েছে তা বুঝতে পারা খুবই কঠিন। 2023 সালের জুলাই মাসে চ্যাটজিপিটির মাতৃ প্রতিষ্ঠান ওপেন এআই তাদের এআই ক্লাসিফায়ার টুলটি বন্ধ করে দেয়। এই টুলটি ব্যবহার করার উদ্দেশ্য ছিল কোনো লেখা অন্য এআই দিয়ে লেখা হয়েছে কিনা তা নির্ণয় করা, কিন্তু এর নির্ভুলতার মান ছিল অনেক কম, মাত্র 26 ভাগের মতো। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় এই সমস্যা মোকাবিলা করতে গিয়ে লেখালেখির বদলে শিক্ষার্থীদের দিয়ে বেশি প্রেজেন্টেশন করাচ্ছে। প্রাগের যে বিশ্ববিদ্যালয়টির কথা বলেছিলাম তার কথা মনে আছে? নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি ব্যাচেলর থিসিস সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে। কোনো বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত নেয়ার এই হলো প্রথম ঘটনা। বিজ্ঞানে অন্যের লেখা চুরির ঘটনা সবসময়ই একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখনকার এআই চ্যাটবটগুলো পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখার অসুবিধাসমূহ। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো মানুষের ভাষার মতো ভাষা প্রক্রিয়াকরণ এবং তা উৎপাদন করতে পারে, তবে তারা এমন কিছু উৎপন্ন করতে পারে না যা তাদের ডেটাবেজে নেই। তার মানে তারা নতুন ধারণা বা সমাধান দিতে পারবে না, বরং তাদের ডেটাবেজে যেই ধরনের তথ্য আছে তার উপর ভিত্তি করে আংশিক কপি পেস্ট করতে পারবে। এবং আরেকটি সমস্যাও আছে, এলএলএম গুলো সাধারণত অত্যন্ত জটিল অটো কমপ্লিট টুল হিসেবে কাজ করে।
তারা বারংবার কোনো বাক্যের পরবর্তী শব্দটি কি হতে পারে তা আন্দাজ করার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় তারা প্রায়ই ভুল তথ্য তৈরি করে ফেলে। এই ঘটনাটিকে মাঝে মধ্যে হ্যালুসিনেশন নামে ডাকা হয়। এবং আরেকটি সমস্যাও আছে, এলএলএমগুলো সাধারণত অত্যন্ত জটিল অটো কমপ্লিট টুল হিসেবে কাজ করে। তারা বারংবার কোনো বাক্যের পরবর্তী শব্দটি কি হতে পারে তা আন্দাজ করার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় তারা প্রায়ই ভুল তথ্য তৈরি করে ফেলে। এই ঘটনাটিকে মাঝে মধ্যে হ্যালুসিনেশন নামে ডাকা হয়। তার মানে সকল চ্যাটবটই তাদের লেখায় ভুল তথ্য দিতে পারে। সবচেয়ে উন্নত জিপিটি মডেলে 3 ভাগ থেকে গুগলের একটি মডেলের 27 ভাগ পর্যন্ত ভুল হতে পারে। আপনার থিসিসে ভুল তথ্য থাকলে এমন হতে পারে যে আপনি হয়তো ভালো গ্রেড পাবেন না, কিন্তু ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রণীত কোনো আইন লাখ লাখ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এরপরও এআই এখানে একটি ইতিবাচক ভূমিকা নিতে পারে। আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু বিরক্তিকর কাজে এটি সাহায্য করতে পারে, যেমন ইতিমধ্যেই বিদ্যমান আইনগুলো খোঁজা এবং সেগুলো থেকে উদ্ধৃতি দেওয়ার কাজে এআই ব্যবহার করা যেতে পারে। এর ফলে আইন প্রণয়নের প্রক্রিয়াটি কম সময়েই শেষ করা সম্ভব। পোর্তো অ্যালেগ্রের রাজনীতিবিদের দাবি, আইনের খসড়াটি কোথা থেকে এসেছে তা তিনি ইচ্ছে করেই গোপন রেখেছিলেন। শুধু স্থানীয় একটি বিষয় নিষ্পত্তি করাই নয়, বরং এআই এর সম্ভাবনা নিয়ে আলোচনার সূত্রপাত করাও নাকি তার একটি উদ্দেশ্য ছিল। আজকের মতো বিদায়, আবার দেখা হবে।